যে বলেছি যে প্রতিটি বিপ্লবী তার সন্তানদের খেয়ে ফেলে, জিয়াউর রহমানকে এই অকালে তাদেরকে যেতে হয়েছে। তো আজও আমি শুধু শেষ কয়েকটি কথা বলে শেষ করব যে আজও যে বিপ্লব হয়েছে 5ই আগস্ট, এটা তো আমি মনে করি যে 7ই নভেম্বরের বিপ্লবের চেতনার আরেকটি রূপ ওই চেতনা নিয়ে হয়েছে। কারণ ডেমোক্রেসির ক্রাইসিস ছিল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মধ্যে ছিল এই 16-17 বছর। যা কিছু হয়েছে সব কি বলে যে অন্য জায়গা থেকে নির্দেশ এসছে। কি বলে এরশাদের ভাই আর গোলাম কাদের ভারত থেকে ফিরে এসে বলছে না, আমাকে যে কথাগুলো বলা হয়েছে আমি এটা বলবো না। আরে আপনি এক দেশের রাজনীতিবিদ, আপনাকে তারা কি কথা বললো না কিছু কথা বললো, তাদের কাছে কি কমিটমেন্ট দিলেন সেটা এখানে বলা যাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে এরশাদকে হুঁশিয়ার দিয়ে যাচ্ছে তুমি কি বলে হাসিনার অধীনে নির্বাচনে যাও। তো এটা কি সার্বভৌম দেশ নাকি? তো এই কারণেই তো 7ই নভেম্বরের চেতনা সেদিন গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে। আরে কি জিয়াউর রহমান, কি সেই বিপ্লবের সন্তান জিয়াউর রহমান যে তার নিজের দেশকে ইন্ডিপেন্ডেন্ট রেখেছেন। অন্য দেশ থেকে একজন আমলা এসে, তবে একজন মন্ত্রী পলিটিশিয়ান না, একজন আমলা এসে ধমক দিয়ে যাচ্ছে বাংলাদেশের একজন রাজনীতিবিদকে, সাবেক প্রেসিডেন্ট, যে তুমি শেখ হাসিনার ইয়েতে যাও। তো এই কারণেই 7ই নভেম্বর এত তাৎপর্যপূর্ণ মনে হয় আমাদেরকে। আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের যে মানচিত্র, এটাকে আমরা শক্ত করে ধরে রাখব। এই চেতনারই আরেকটা বহিঃপ্রকাশ 5ই আগস্ট। সুতরাং জাতীয়তাবাদের কিন্তু একটা বড় শত্রুপক্ষ থাকে, এটা মনে রাখতে হবে। সেই শত্রুপক্ষকে চিহ্নিত না করতে পারলে এই বিপ্লবী যারা এই বিপ্লবের পটভূমি রচনা করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, আপনারা যে প্রযুক্তির ঘাটতির কথা বললেন, এই প্রযুক্তিকে সবচেয়ে বেশি যিনি কাজে লাগিয়ে তৃণমূলে একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সাথে যিনি সম্পর্ক স্থাপন করেছেন তিনি তারেক রহমান। এবং তারেক রহমান তার এই প্রযুক্তির মাধ্যমেই তিনি গোটা জাতিকেও ঐক্যবদ্ধ করেছেন এবং তিনি টার্গেট হবেন যদি আমরা আমাদের শত্রুপক্ষকে চিহ্নিত করতে না পারি। একজন রাজনীতিবিদ বলছেন, অন্য একটি রাজনৈতিক দল এখন তারা আছেন যে কি বলে সোজা আঙ্গুলে ঘি না আনতে পারলে বাঁকা আঙ্গুলে ঘি আনবো, তবে ঘি আমাদের পেতেই হবে। বাহ, আপনি বাঁকা আঙ্গুলে ইয়ে আনবেন, মানে ঘি আপনাকে পেতেই হবে। আপনার কাছে ডেমোক্রেসি, ইডিওলজি, আদর্শ এগুলো কোনো ইয়ে নেই, তাও আবার আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। এ কি ধরনের কথা? এবং গুরুত্বপূর্ণ নেতা আপনি একটি দলের, ইসলামের আদর্শবোধ তো অত্যন্ত প্রখর, সেই রাজনীতি করে, সে ইসলামের নাম নিয়ে রাজনীতি করে বলছেন সোজা আঙ্গুলে ঘি না আসলে বাঁকা করব এবং ঘি আমাদের পেতেই হবে। অর্থাৎ আপনার কাছে মানে অবাধ সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, আপনার কাছে কি বলে যে মানে জনগণের কাছে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ নয়, আইনের শাসন গুরুত্বপূর্ণ নয়, আপনার হচ্ছে অমল ধবল ক্ষমতা, এবং ক্ষমতাটা যে প্রক্রিয়াই হোক না কেন, এই ক্ষমতাটা যে প্রক্রিয়াই হোক আপনাকে পেতে হবে। তাহলে হাসিনার সাথে পার্থক্য কি? হাসিনার সাথে আপনাদের পার্থক্য নেই, কখনোই ছিল না। আমরা আপাত দৃষ্টিতে দেখি আওয়ামী লীগ তারা প্রচণ্ড সমালোচনা করে সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে, কিন্তু কার্যত আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের সাথেই মিলে গেছে। আপনার কি বলে যে 86 সালে দেখেন শেখ হাসিনার সাথে চলে গেল তারা এরশাদের নির্বাচনে, অথচ তারা ইসলামপন্থী দল। ইসলামে তো অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই কমিটমেন্টকে অগ্রাহ্য করে হাসিনার সাথে নির্বাচনে চলে গেল। আবার 2005 সালে কি বলে যে আন্দোলন শুরু করলো, কি বলে 95 তো তত্ত্বাবধায়ক সরকার শুরু করলো। তারপরে 2008 সালের যে নির্বাচন, বেগম খালেদা জিয়া যেতে চাননি নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের, তারা বাধ্য করেছিল, বলেছে যদি বেগম জিয়া যদি না যায় তাহলে আমরা যাব। প্রত্যেকটি ক্ষেত্রে এখন দেখুন এই যে রাকসু বিভিন্ন নির্বাচন হলো, তারা গোপনে সেই দোসরদের সাথে এক ধরনের আলোচনা করছে। কারণ ফিলোসফিক্যালি, দর্শনগত দিক থেকে জামাতের সাথে ওদের তো কোনো পার্থক্য নেই। মানে আওয়ামী লীগের যেমন ডেমোক্রেসির প্রতি কোনো কমিটমেন্ট নেই,
আওয়ামী লীগ স্বাধীনতা বলতে তাদের নিজেদের স্বাধীনতা মনে করে, ঠিক এদেরও তাই। এই কারণে তাদের মানে মানে আপাত দৃষ্টিতে মনে হয় তারা অত্যন্ত মানে বিপরীত ধর্মী দুইটা শক্তি, কেউ কাউকে পছন্দ করে না। কিন্তু যেহেতু পৃথিবীটা গোল, ওরা হাঁটতে 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 একসময় সে হ্যান্ডশেক করে। এইটা হলো মানে তত্ত্ব আওয়ামী লীগের জামাতের মধ্যে, এবং তার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে। জিয়াউর রহমান ছিলেন বলে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তারা থেকেছে, কিন্তু ফাইনালি তারা যে যখন সংকট হয় তারা তাদের সাথে গিয়ে কাজ করে। ডাকসুতে আমরা দেখলাম যে অত্যন্ত গোপনে মনে হয়েছে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা কি বলে যে আঁতাত হয়ে গেছে। তাহলে এইরকম ফোর্স, এইরকম শক্তি যদি জন্ম লাভ করে থাকে সমাজের ভিতরে, তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক কথা বলে বসছি, আপনাদের পরবর্তীতে দেখা হবে। এবং আজকে যে আপনারা এই অ্যাব মোটামুটি যতটুকুই ছিল এরা কর্মসূচি করে আসছিল হাসিনার আমলে, কিন্তু তারপরে 5ই আগস্টের পর থেকে আমি দেখেছি যে একটু বিশৃঙ্খলার তৈরির মতো হয়েছে, অনেক সংঘাতও আমরা দুই একটা দেখেছি। যাই হোক, এখন শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বে যেভাবে অ্যাব এখন সংঘবদ্ধ এবং অর্গানাইজড, আমি আশা করি যে একটি খুব ডিগনিফাইড প্রফেশনাল সংগঠন, পেশাজীবী সংগঠন। এই সংগঠন শুধু প্রফেশনাল সংগঠন নয়, এই সংগঠন বিএনপি যদি সরকারে আসে অথবা বিএনপির একটা অ্যাডভাইজার হিসাবে কাজ করবে। প্রত্যেকজনই অত্যন্ত আলোকিত মানুষ। আমাদের সময় মাত্র 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে চান্স পাওয়া কত কঠিন ছিল। বুয়েট সহ 4টা হবে, তো বুয়েট আর মাত্র 3টা। তো এইরকম মেধাবীদের যে সংগঠন, পেশাজীবী সংগঠন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যখনই তারা আমাকে কোনো ইয়েতে ডাক দিয়েছে, যে বকুলটা যখন ছিল তাদের মানববন্ধন, তারপরে আরও কর্মসূচিতে আমরা ছুটে গেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটি একটু সামান্য একটু শুরু হয়ে গেল আর কি, একটু বিশৃঙ্খলা। তো যাই হোক, এখন অত্যন্ত সুন্দর একটি সংঘবদ্ধ অবস্থা তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ অবস্থা তৈরি হয়েছে, এবং এইটা আগামী দিনে আরও ভালো একটি সংগঠনে দাঁড়াবে। এবং যারা, আমি মনে করি বিএনপির এবং আগামী দিনে জনগণের ইচ্ছায়, জনগণের সমর্থনে সরকার গঠন করলে এরা আসলেই একটি উপদেষ্টার ভূমিকা পালন করবে।